হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলুন ছোট্ট একটা কথা দিয়ে বিষয়টা শুরু করা যাক। সুনামি হলো বিশাল আকৃতির একটি ঢেউ, যা বড় বড় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পানির নিচে ভূমিধস, এমনকি গুহানোর আঘাতে হতে পারে, যার জন্য আপনাদেরকে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। 1958 সালের 9 জুলাই আলাস্কার লেটো উপসাগরে সবচেয়ে বিশাল আকারের সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছিল। তখনকার সময় ঢেউর উচ্চতা ছিল 1720 ফুট, যা কল্পনাও করা যায় না যে কতটা উপরে উঠেছিল এই ঢেউ। আর আপনারা যদি কখনো এই পরিস্থিতির সম্মুখীন হন বা খুব কাছাকাছি থাকেন, তাহলে কোনো ধরনের এনজয় করতে যাবেন না। এবং যদি আপনি ভালোমতো খবর পান যে সুনামি আসতে চলেছে, তখন আপনার জীবন বাঁচানোর জন্য অবিলম্বে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার তখন যা যা করা উচিত হবে এবং যা যা করা উচিত হবে না, তা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো ইনশাল্লাহ। আপনি যদি শুষ্ক জায়গায় থাকেন, অথবা উপকূলের কাছাকাছি, অথবা কোথাও ভ্রমণ করতে যান না কেন, আপনার এই ভয়ঙ্কর সুনামির লক্ষণগুলি জানা থাকা উচিত। আপনি যদি সমুদ্রের কাছাকাছি থাকেন, তাহলে এই বিষয়গুলোতে একটু নজর দিতে পারেন। এটা হতে পারে সমুদ্র থেকে আসা তীব্র গর্জন, অথবা সমুদ্রের অস্বাভাবিক আচরণ, যা আপনি সচরাচর দেখতে পান না। উদাহরণস্বরূপ, সমুদ্রের পানি হঠাৎ করে অনেকটা নিচে নেমে যেতে পারে, যার ফলে আপনি সমুদ্রের কিছুটা তলদেশ দেখতে পারবেন, অথবা বিপরীতভাবে দিগন্তের দিকে জলের পাশেরও দেখতে পারেন। এছাড়া আপনি প্রাণীদের অদ্ভুত আচরণের দিকে লক্ষ্য রাখতে পারেন। যদি তারা হঠাৎ করে একসাথে উপস্থিত হয় এবং অস্বাভাবিক আচরণ করে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ার চেষ্টা করে, সেই সাথে এলাকা ছেড়ে চলে যায়, অথবা চরম উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে এগুলো আসন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। সুনামির সতর্কতা শোনা মাত্রই 1 সেকেন্ডও সেই জায়গায় অবস্থান করবেন না। সেখান থেকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করুন। আপনি আপনার ব্যক্তিগত জিনিসপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে রেখে যান। এখন আপনার প্রপার্টি নিয়ে ভাবার সময় নয়। আপনার কাছের মানুষদের জড়ো করে উপকূল থেকে সরে যাওয়ার জন্য যে কোনো সহজ পন্থা অবলম্বন করতে পারেন। আপনি আপনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারেন, অথবা দৌড়াতে পারেন। তীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করুন। উঁচু পাহাড় বা বনের দিকেও যেতে পারেন। যদি সম্ভব হয় তাহলে কমপক্ষে 2 মাইল অভ্যন্তরীণ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 100 ফুট উপরে যেতে পারেন। যদি আপনি ক্রমবর্ধমান সুনামির ঢেউয়ের মধ্যে আটকা পড়ে থাকেন, তাহলে সবচেয়ে উঁচু এবং শক্তিশালী ভবনটি বেছে নিন এবং যথাসম্ভব উপরে উঠুন। সুনামির ঢেউ যদি বেশি পরিমাণে শক্তিশালী হয়, তাতে করে দুর্বল কাঠামো নির্মাণ কাজগুলি ভেঙে পড়তে পারে, সেই সাথে রাস্তাগুলো ধ্বংস হতে পারে। সুনামি যদি তীব্র থেকে তীব্র আকার ধারণ করে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফিরে আসার পথ খুঁজে পেতে সমস্যা হতে পারে। সুনামির সাথে ভূমিকম্পের যথেষ্ট সম্পর্ক রয়েছে, যার কারণে আপনার খোলা স্থানে চলে যাওয়াটাই বেশি নিরাপদ। আপনি যেখানে আশ্রয় গ্রহণ করবেন, সেখানে যেন কোনো ধরনের দুর্বল ভবন না থাকে। তারপরও আপনার ভবনগুলো থেকে দূরে থাকা উচিত, কারণ তার আশেপাশে বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ পড়তে শুরু করে। বিদ্যুৎ লাইনের স্থান থেকে দূরে থাকার চেষ্টা করুন, এমনকি সেতু থেকেও। যদিও সেগুলো যথেষ্ট শক্তিশালী দেখায়, তবু আফটারশকের সময় সেগুলো ভেঙে পড়তে পারে, যেটা অত্যন্ত বিপজ্জনক। যদি আপনি কিছুটা নিরাপদ স্থানে থাকেন, তাহলে সুনামির সতর্কতার বিষয়ে মনোযোগ দিন। যা কিছু সরানোর প্রয়োজন হবে বলে মনে করেন, সেগুলো সরিয়ে ফেলুন। আর আপনি যদি সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলে না থাকেন, তাহলে সেখানে অবস্থান করুন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। মনে রাখবেন, সম্ভাব্য বিপজ্জনক এলাকাগুলিতে প্রায়শই একটি বিশেষ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, যার উপর একটি তরঙ্গ এবং একটি তীর চিহ্ন থাকে, এবং এটি উচ্চতর ভূমির দিকে নির্দেশ করে। যদি আপনি সুনামির মধ্যে আটকা পড়ে থাকেন, সেই সাথে জলে পড়ে যান, আর সেখানে যদি বিভিন্ন ধরনের জিনিস থাকে, যেমন দরজা, ভেলা এবং গাছের গুঁড়ি, এমনকি আরো অনেক কিছু, আপনি যে কোনো একটি ধরে আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তীরে ফিরে আসতে পারেন। মনে রাখবেন, যে জিনিসটি ধরে আছেন সেটা যেন সহজে ডুবে না যায়। যে জিনিসটি ভালো মতো ভেসে আছে, সেটি খুঁজে বের করার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি করতে পারবেন ততই ভালো। এমনকি যখন আপনি মনে করবেন যে সেগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং সময় শেষ হয়ে যাচ্ছে এবং আপনি প্রচন্ড রকম ভয় পাচ্ছেন, তাহলে সেই অবস্থায় কোনো রকম তাড়াহুড়ো করবেন না, শান্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, সুনামির ঢেউ বিভিন্ন আকৃতির হতে পারে এবং এটি কয়েক ডজন পর্যন্ত হতে পারে, যার কারণে এগুলো ভীষণ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। প্রতিটা পরবর্তী ঢেউ আগের চেয়ে অনেক বড় আকৃতি ধারণ করতে পারে এবং ঘন্টার পর ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই অতিরিক্ত ঢেউয়ের জন্য নিজেকে প্রস্তুত করুন এবং যেই বস্তুতে উঠেছিলেন সেটিতে সাবধানে থাকার চেষ্টা করুন। সেই সাথে সেটি শক্ত করে ধরুন, যেন সেটি সহজেই হাতছাড়া না হয়ে যায়। এই সমস্ত ঘটনার পর আপনি যদি তীরে এসে থাকেন,
তাহলে রেডিওর আপডেট শুনে নির্ভরযোগ্য তথ্য খুঁজে বের করার চেষ্টা করুন। সবসময় খবরের কথা বিশ্বাস করতে যাবেন না। আপনি আপনার বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে যেটা ভালো মনে হবে সেই ব্যবস্থা নিতে পারেন, অন্যথায় আপনি দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে পারেন। এইভাবেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। মনে রাখবেন, জল বা পানি সেখান থেকে নেমে গেলে আপনার কেবল সুনামি থেকেই নয়, বরং তার পরবর্তী পরিণতি সম্পর্কেও সচেতন থাকতে হবে। কারণ এই সমস্ত ঘটনার পর প্রচুর পরিমাণে বিপজ্জনক ধ্বংসাবশেষ আশেপাশে ছড়িয়ে থাকে, যা আপনি সহজেই দেখতে পারবেন। সেখানে আপনি কোনো রকম ভয় পাবেন না, সতর্কতার সাথে সেখানে চলার চেষ্টা করুন। বিদ্যুৎ লাইনের ছেঁড়াতার এবং বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঝুঁকি থেকে সতর্ক থাকবেন। বিভিন্ন ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন জলের মাধ্যমে বৈদ্যুতিকভাবে চার্জিত হতে পারে, যেটা অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি পানির ভেতর দাঁড়িয়ে থাকেন অথবা বিপজ্জনক জিনিসটি যদি ভেজে থাকে, তাহলে আপনি কোনোভাবে সেই জিনিসটি স্পর্শ করতে যাবেন না। এগুলো আপনার ক্ষতির কারণ হতে পারে। বাড়ি ঘর এবং অন্যান্য ভবনের কাছেও আসবেন না, কারণ সুনামির পরে এগুলো যথেষ্ট বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি সমুদ্রে থাকেন, সেই সাথে নৌকা বা জাহাজে থাকাকালীন সময় সুনামির কথা শুনে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব তীর থেকে গভীর সমুদ্রে যাওয়ার চেষ্টা করুন, সবচেয়ে নিরাপদ এবং গভীরতম স্থানে, যার গভীরতা হতে হবে প্রায় 150 ফুট বা তারও বেশি, যাতে আপনি কিছুটা নিরাপদ থাকতে পারেন। এখন বিষয়টি হলো, খোলা সমুদ্রে সুনামির ঢেউ শত শত মাইল পর্যন্ত দৈর্ঘ্যে পৌঁছাতে পারে, তবে সাধারণত তারা কয়েক ফুটের বেশি উঁচুতে ওঠে না। অন্যদিকে তীর থেকে একটু দূরে এই ধরনের ঢেউ সাধারণত প্রতি ঘন্টায় 500 মাইল পর্যন্ত বেগে ছুটে আসতে পারে, কিন্তু যখন একটি ঢেউ উপকূলের কাছাকাছি চলে আসে, তখন এটি 30 মাইল পর্যন্ত প্রতি ঘন্টায় ধীর হয়ে থাকে। সেই সাথে আরও কিছু ঢেউ চলে আসে। আপনি যদি একজন সার্ফার হন এবং সেই সময় জলের মধ্যে যদি সার্ফিং করেন, সুনামি যেই দিকে আসছে সেই দিকে যদি প্যাডেল ঘোরান এবং এভাবে যদি চলতে থাকেন, তাহলে কিছু সময়ের জন্য আপনি রোমাঞ্চিত হতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সুনামি আসছে। সেগুলো আস্তে আস্তে ভয়ঙ্কর আকৃতি ধারণ করতে শুরু করেছে। আপনি যদি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন যে কি করতে হবে, তাহলে আপনাকে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যদি আপনি সুনামি থেকে বেশ কিছুটা দূরে থাকেন, তাহলে সেটি সমুদ্র সৈকতে আঘাত না করা পর্যন্ত কিছুটা গভীর সমুদ্রে যান। আপনি ধারণাও করতে পারবেন না যে সমুদ্রের সুনামি কতটা বিধ্বংসী হতে পারে। আপনি যদি গভীর সমুদ্রে থাকেন, সেখানে আপনি সুনামির ধ্বংসাত্মক শক্তির ক্ষমতা ততটা অনুভব না করতে পারেন। এছাড়াও আপনার কাছে যেটা আছে সেটাতে একটা ফ্লোটেশন ডিভাইস থাকে, যেটার সাহায্যে আপনি সহজেই পানিতে ভেসে থাকতে পারবেন। এছাড়াও আপনি যদি খোলা বা গভীর সমুদ্রে থাকেন, তখন আপনার বিভিন্ন জিনিসের ধ্বংসাবশেষে ধাক্কায় পড়ার চিন্তাও করতে হবে না। আপনি যদি সার্ফিং করে তীর থেকে কিছুটা গভীর সমুদ্রে যেতে পারেন, তখন আপনি কিছুটা বিপদমুক্ত থাকবেন। আর ওই সময়টায় সমুদ্র সৈকতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন না। কমপক্ষে ঘন্টাখানিক সেই জায়গায় অবস্থান করুন। সুনামি সাধারণত কিছু সময়ের জন্য স্থায়ী হয়। সুনামির ঢেউ সাধারণত প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল পর্যন্ত বেগে সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে এবং সেই সাথে এটি 10 থেকে 100 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। হোয়াট কি 10 থেকে 100 ফুট? 10 থেকে 100 ফুট প্রায় 10 তলা ভবনের সমান। ভাবা যায় কতটা ভয়ঙ্কর হতে পারে এই সুনামির ঢেউ। এরা 10 কিলোমিটার পর্যন্ত শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে, যার কারণে সেখানে প্রচণ্ড ঢেউ তুলে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করতে পারে, যা সকল ধরনের যানবাহন এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে সুপেয় পানি এবং সেবামূলক কার্যক্রম প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 80% সুনামির উৎপত্তি হয় প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার থেকে, যা 452টি আগ্নেয়গিরি সহ এবং বিশাল বড় বড় ভূমিকম্পের কারণে। এই সব বিপজ্জনক ঘটনা সেখানে প্রায়ই ঘটে থাকে। রিং অফ ফায়ারের কথা বলতে গেলে বলতে হয় যে এটা প্রশান্ত মহাসাগরের একটা জায়গা যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত সেখানে খুবই সাধারণ ঘটনা। আর এইগুলো সমুদ্রের নিচে ঘটলে বিশাল বড় সুনামির ঢেউ সৃষ্টি করতে পারে। যখন কোনো বড় ভূমিকম্প সমুদ্রের নিচে হয়, তখন তাকে বলে সাবডেকশন জোন। তখন সমুদ্রের তলদেশের প্লেট স্থানচ্যুত হয়, যার ফলে সেখানে বিশাল বড় ঢেউর সৃষ্টি করতে পারে, যার কারণে সেটি সুনামিতে রূপ নেয়। আপনি যদি এইসব সুনামির কবলে পড়েন, তখন সেখান থেকে নিজেকে পরিত্রাণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে বিষয়টি অসম্ভব নয়। 1960 সালের 22 মে দক্ষিণ চিলির উপকূলে এ যাবৎকালে সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল এবং সেখানে ভূমিকম্পের রেখাটির স্কেলের মাত্রা ছিল 9.5। এই ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসাত্মক সবচেয়ে বড় সুনামিটি ঘটেছিল। কেবল শুধুমাত্র চিলিতেই নয়, হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিলিপাইন, জাপানের মতো দেশও এই ভূমিকম্পটি আঘাত এনেছিল। আরও একটা দেশ যা আমরা একেবারে ভিডিও শেষের দিকে আলোচনা করব, যখন পৃথিবীর কোনো কোনো জায়গায় ছোট ছোট ভূমিকম্প এবং সুনামির সূত্রপাত হয়েছিল, তখন সেগুলো কিছুটা সৃষ্টি হওয়ার পর আবার বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু তখনকার সময় সিলেট বন্দর শহরে কোরালে বসবাসকারী একজন ব্যক্তি অবস্থান করছিল, যার নাম ছিল ড্যানিশ গার্সিয়া। ভূমিকম্প এবং সুনামির তীব্রতা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তার আশেপাশের মানুষজন সুনামির সতর্কতা শোনা মাত্রই সেই জায়গা থেকে অন্যত্র চলে যেতে শুরু করেছে এবং তার ইতিমধ্যে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছে। সেই সাথে তার উঁচু জায়গায় অবস্থান নিয়েছে, যার কারণে তারা কিছুটা নিরাপদ ছিল। কিন্তু ড্যানিশ গার্সিয়া সুনামির বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি, যার কারণে তাকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তাদের কাছের মানুষজন তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল এবং দ্রুত সেই স্থান পরিত্যাগ করতে বলেছিল, কিন্তু ড্যানিশ গার্সিয়া কিছুই করেনি। কিন্তু তখন সে কোরাল উপসাগরের দিকে লক্ষ্য করলো এবং অদ্ভুত কিছু দেখতে পেল, যা তিনি এর আগে এই বিষয়টি স্বচক্ষে কখনোই দেখেনি। সে দেখতে পেল সমস্ত জল তীর থেকে দূরে সরে যাচ্ছে এবং সেই সাথে জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে, যা একটু আগে সেই জায়গাটি জল দিয়ে পূর্ণ ছিল। ড্যানিশ গার্সিয়া বিষয়টি দেখে চমৎকৃত হলো এবং সে অদ্ভুত বিষয়টি ভালো করে দেখার সিদ্ধান্ত নিল। সেটা ভালো করে দেখা তার জন্য মারাত্মক রকমের ভুল ছিল, যা সে কল্পনাও করতে পারেনি। সে যখন ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করলো, দেখতে পেল সত্যি সত্যি ভয়ঙ্কর সুনামি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ততক্ষণে তার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। সেই বিষয়টি দেখে প্রচন্ড রকম ভয় পেয়ে গেল এবং সে এদিক সেদিক ছুটতে লাগলো। প্রায় 40 ফুট উঁচু একটি বিশাল ঢেউ তার দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো, যা সে এতক্ষণে ভালো মতো লক্ষ্যই করেনি। যখন সে পালাতে লাগলো, তখনই সুনামির ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল এবং সে তখন এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। সেদিন ড্যানিশ গার্সিয়া একটি বস্তুকে হাতের নাগালে পেয়ে সেই বস্তুটিকে আঁকড়ে ধরেছিল, যেটা ছিল এক টুকরো ধ্বংসাবশেষ, যা তিনি আঁকড়ে ধরে রাখতে পেরেছিলেন। প্রচন্ড ঢেউর ধাক্কায় সে ঘন্টার পর ঘন্টা পর্যন্ত সেই জায়গায় অবস্থান করছিল এবং অপেক্ষার প্রহর গুনছিল। সেই সাথে ধীরে ধীরে সে বাড়ির ছাদে এসে আশ্রয় নিয়েছিল। ভাগ্যক্রমে সেই লোকটি বস্তুটি পেয়েছিল বিধায়, এবং সেই লোকটি নিউজ রিপোর্টারদের কাছে বেঁচে ফিরে আসার অলৌকিক ঘটনার বিবরণ দিচ্ছিল। সে বলল, আমি যেটি আঁকড়ে ধরে রাখতে পেরেছিলাম সেটি ছিল এক টুকরো ধ্বংসাবশেষ, যা আমাকে একটু সুরক্ষা দিয়েছিল, আর এতে করে আমি ভেসে ভেসে বাড়ির ছাদে এসে পড়ি। এটা শুধু একটা গল্প নয়, তার জীবনের একটা বাস্তব ঘটনা এবং সেই সাথে তার অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এমন অলৌকিকভাবে বেঁচে ফিরে আসার গল্প খুব কম লোকে আমাদের সামনে উপস্থাপন করতে পারে, যার মধ্যে উনি ছিল একজন। সেই জন্য সুনামির সতর্কতা শোনা মাত্রই সময় নষ্ট না করে দ্রুত সেই স্থান পরিত্যাগ করতে হবে এবং সমুদ্র থেকে যথাসম্ভব দূরে গিয়ে উঁচু জায়গায় অবস্থান নিতে হবে। আপনাদের একটা দেশের কথা বলতে বলেছিলাম একেবারে শেষের দিকে বলবো, শুনুন তাহলে। 2004 সালে ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার উপকূলের কাছাকাছি একটি বিশাল বড় ভূমিকম্প ও সুনামির সূত্রপাত হয়েছিল, যার মাত্রা ছিল 9.1, যা রিং অফ ফায়ার অংশ ছিল। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রায় 2,30,000-এর মতো মানুষ নিহত হয়েছিল, যা কল্পনা করা যায় না যে প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ভিডিও থেকে যা শিখলেন ও বুঝলেন সেটা সময় মতো কাজে লাগাবেন আশা করি। সুনামির ক্ষেত্রে আপনার জীবন বাঁচাতে পারে এমন অন্য কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আমি রাকিব হোসাইন। আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে অজানাকে জানার উদ্দেশ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।